আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছেন। ডেলি লাইফ স্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি রিটার্ন কিভাবে দাখিল করতে হয়। তবে গত পর্বের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে যে রিটার্ন দাখিল না করলে কি হয়, সেটা আমরা আজকে জানব। দেখেন এই বন্ধুরা, রিটার্ন দাখিল না করলে কি হয় এখানে লেখা আছে। যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হবে। যেমন ক্ষেত্রমতো গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে ইত্যাদি। তার মানে রিটার্ন যদি আমি দাখিল না করি, আমি যদি করযোগ্য ব্যক্তি হয়ে থাকি, রিটার্ন যথাসময় দাখিল না করলে কি হতে পারে সেটা হচ্ছে, যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন ক্ষেত্রমতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হতে হবে। এছাড়াও নিম্ন বর্ণিত বিষয়টির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ক, আয়কর আইনের ধারা 266 অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করা। খ, উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করা। এই গেল আমাদের রিটার্ন দাখিল না করলে কি হয়। এখন আজকে যাব আমরা দ্বিতীয় অধ্যায়, আয়কর নির্দেশনার দ্বিতীয় অধ্যায় আমরা কি দেখি। আমরা এখানে দ্বিতীয় অধ্যায় বলা আছে যে স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন। আর রিটার্ন দাখিলের জন্য আমাদের কয়টা পদ্ধতি, সেটা যেমন কর নির্ধারিত পদ্ধতি ও রিটার্নের প্রকারভেদ। আচ্ছা, পূর্বে স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন দাখিলের জন্য দুটি পদ্ধতি প্রচলিত ছিল, সাধারণ পদ্ধতি ও সার্বজনীন স্বনির্ধারিত পদ্ধতি। বর্তমান স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য কেবল স্বনির্ধারণী পদ্ধতি রয়েছে, অন্য কোনোভাবে রিটার্ন দাখিলের সুযোগ নেই। তার মানে এখানে বলতেছে যে কর নির্ধারণের যে দুইটা পদ্ধতি ছিল আর রিটার্নের প্রকারভেদ ছিল দুইটা, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। বর্তমান স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের ক্ষেত্রে স্বনির্ধারণী পদ্ধতি খুবই সহজ এবং সুবিধা এবং গ্রহণযোগ্য এটি। এখন বলতেছে যে রিটার্ন আমরা কীভাবে দাখিল করব। আমরা এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে, যেমন etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রিটার্ন দাখিল করতে পারেন। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য দুটি রিটার্ন রয়েছে, যথা আইটি ঘ 2013 আর সরেয়া আইটি 11/2023। প্রথমে আমি বলছিলাম আইটি গ 2023 এবং সরে আছে আইটি 11/2023। তবে সকল শ্রেণীর করদাতা আয়কর বিধিমালা 1984 অধীনে প্রচলিত রিটার্নের প্রয়োজনীয়
সংশোধনীয় আনয়ন পূর্ব রিটার্ন দাখিল করতে পারবেন। যেমন ব্যক্তি করদাতার জন্য রিটার্ন আইটি গ 11 এবং আইটি 11/2016 কোম্পানি রিটার্ন আইটি 11 মানে বলতেছে যে ব্যক্তি করদাতাদের জন্য আইটি 11 আইটি 11/2016 কোম্পানির জন্য রিটার্ন আইটি 11 ঘ ইত্যাদি। দেখি রিটার্ন আইটি ঘ 2023 কি বলছে। আইটি 11/2023 একটি এক পাতা রিটার্ন। এটি সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত রিটার্ন। যদি কোনো করদাতা নিম্নবর্ণিত সকল মানদণ্ড পূরণ করেন তবে তিনি এক পাতার আইটি ঘ 2023 রিটার্নটি ব্যবহারযোগ্য হবেন। মানে এখানে কি বলছে যে রিটার্ন আইটি গ এই ফর্মটি এক পাতার, এটি সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত রিটার্ন। যদি কোনো করদাতা নিম্নবর্ণিত সকল মানদণ্ড পূরণ করেন তবে তিনি এক পাতার আইটি ঘ 2023 রিটার্নটি ব্যবহারযোগ্য হবেন। যথা শর্তাবলীর মধ্যে 1 নম্বর আছে করযোগ্য আয়ের পরিমাণ 5 লক্ষ টাকার অধিক হবে না। 2 নম্বর বলছে যে মোট পরিসম্পদের পরিমাণ 50 লাখ টাকার অধিক নয়। 3 নম্বর কোনো মোটর জনের মালিক নন। 4 নম্বর সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক নন। 5 নম্বর বাংলাদেশের বাইরে কোনো পরিসম্পদের মালিক নন। 6 নম্বর কোনো কোম্পানির শেয়ার হোল্ডারের পরিচালক নন। এই রিটার্নে কেবল নিম্নবর্ণিত তথ্যাদি দিলেই রিটার্নটি সম্পূর্ণ হবে। যথা আয়ের উৎস 1 নম্বর, 2 নম্বরে মোট পরিসম্পদ, 3 নম্বরে মোট আয়, 4 নম্বরে আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদায় কর, উৎসে পরিশোধিত কর, রিটার্নের সাথে পরিশোধিত কর, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়। বলতেছে যে আইটি ঘ 2023 এই রিটার্নের সাথে এই 9টা বিষয় দিতে হবে। আয়ের উৎস 1 নম্বর, 2 নম্বর মোট পরিসম্পদ, 3 নম্বর মোট আয়, 4 নম্বর আরোপযোগ্য কর, 5 নম্বর কর রেয়াত, 6 নম্বর প্রদায় কর, 7 নম্বর উৎস পরিশোধিত কর, 8 নম্বর রিটার্নের সাথে পরিশোধিত কর, 9 নম্বর জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়। আচ্ছা, এখন আমরা যাব রিটার্ন আইটি 11 গ 2023 সম্পর্কে জানব। আইটি 11 2023 রিটার্নটি কেবলমাত্র স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য। এই রিটার্ন দাখিল করা হলে করদাতার কর নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। এই রিটার্নের মাধ্যমে একজন করদাতা নিম্নোক্ত বিষয়াদি উপস্থাপন করবেন। যথা সরেও সকল প্রকার আয়ের খাত ভিত্তিক বিবরণী, মোট আয় নির্ধারণ, সকল প্রকার আয়ের খাতভিত্তিক বিবরণ ও মোট আয় নির্ধারণ, আয়কর এবং প্রত্যর্পণ নির্ধারণ, জীবনযাপন সম্পর্কিত সকল প্রকার ব্যয়ের বিবরণ, দীর্ঘ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল পরিসম্পদের বিস্তারিত বিবরণ। এই হচ্ছে আইটি 11 ঘ
যেটা আমাদের স্বনির্ধারিত পদ্ধতিতে দাখিল করতে হইবে। আচ্ছা, এখন আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ আয় কি, ধারা 23 অনুযায়ী আয়ের অর্থ নিম্নোক্ত বিষয়াদি অন্তর্ভুক্ত যথা সরয় যে কোনো উৎস হইতে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জন এবং উক্ত রূপ আয়, মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি। সরে আতে বলছে আয় হিসাব গণ্য বা বিবেচিত যে কোনো অর্থ অথবা বাংলাদেশে উদ্বৃত্ত সৃষ্ট বা প্রাপ্ত যে কোনো আয় অথবা উপজিত উদ্ভূত সৃষ্টিপ্রাপ্ত হিসাব বিবেচিত যে কোনো অর্থ। রস্যই কর আরোপ করা হয় এইরূপ যে কোনো পরিমাণ অর্থ পরিশোধ বা লেনদেন। দীর্ঘই কোনো পরিসম্পদের অর্জন, প্রাকৃতিক নয়, কোনো ব্যক্তি স্বীয় সৃষ্টি নয়, দায় বা বন্দুকের বিপরীতে অধিগ্রহণ নয়, উত্তরাধিকার, উইল, অসিত বা ট্রাস্ট মূল্যে অর্জিত নয়, বিনিময় ক্রয় মূল্যে অর্জিত নয়। এইটাই হচ্ছে আয়। ঠিক আছে, এখন আমরা আয়ের খাতগুলো দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত 2017 সালে আয়ের খাত সম্পর্কে পরীক্ষায় আসছিল। আচ্ছা, আয়ের খাতসমূহ কী কী? একজন করদাতা সকল প্রকার আয়কে নিম্ন বর্ণিত 7টি খাতে বিভক্ত করা হয়েছে। চাকরি হতে হয়, ভাড়া হতে হয় আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, অন্যান্য উৎস হইতে আয়। চাকরি হতে হয় আয় হচ্ছে ধারা 32 থেকে 34, ভাড়া হতে আয় ধারা 35 থেকে 39, কৃষি হতে আয় 40 থেকে 44, ব্যবসা হতে আয় 45 থেকে 56, মূলধনী আয় 56 থেকে 61, আর্থিক পরিসম্পদ আয় 62 থেকে 67, অন্যান্য উৎস আয় 68 থেকে 89, 69। যাই হোক, মোট আয় কি? সকল খাতের আয় যোগ করে মোট আয় নির্ণয় করা হয়। অর্থাৎ এখানে বলতেছে যে সকল খাতের আয় যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে। উক্তরূপ মোট আয়ের প্রদায় কর পরিগণনা করতে হয়। বলছে উক্তরূপ মোট আয়ের উপর প্রদায় কর পরিগণনা করতে হয়। একজন করদাতা আইটি 11, একজন করদাতা আইটি 11 2023 সালে নিম্ন বর্ণিত অংশে খাত ভিত্তিক আয়ের বিবরণী এবং মোট আয় নির্ধারণ করতে পারবেন। যথা মোট আয়ের বিবরণী, চাকরি হতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, ব্যাংক সুদ, মুনাফা, লভ্যাংশ, সঞ্চয়পত্র মুনাফা, সিকিউরিটিজ ইত্যাদি। অন্যান্য উৎস হইতে আয় 7 নাম্বার, রয়্যালিটি, লাইসেন্স ফি, সম্মানী ফি, সরকার প্রদায় নগদ ভর্তুকি ইত্যাদি। ফার্ম বা ব্যক্তির সঙ্গের আয়ের অংশ, অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয়, করদাতা না হইলে বিদেশে উদ্ভূত করযোগ্য আয়। মোট আয় ক্রমিক 1 হইতে 10-এর সমষ্টি। এটা হচ্ছে মোট আয়ের কি? এই মোট আয়ের
বিষয়গুলো আলোচনা করা হলো। কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফার্ম বা ব্যক্তি সঙ্গ হতে আয় প্রাপ্ত হন, তবে তিনি উক্তরূপ আয় তার মোট আয়ের অন্তর্ভুক্ত করবেন। পরবর্তী তিনি নিয়ম অনুযায়ী গড়করণের মাধ্যমে উক্তরূপে আয়ের জন্য কর রেয়াত প্রাপ্ত হবেন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে যে অপ্রাপ্ত স্বামী অবলিক স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয় কি করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে? এখানে যে ক্ষেত্রে স্বামী অবলিক স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান করদাতা নয় কিন্তু তাদের আয় রয়েছে, সেক্ষেত্রে আয় স্বামী স্ত্রী যিনি করদাতা তার রিটার্নের মোট আয় অন্তর্ভুক্ত হবে। এখানে বলতেছে যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান করদাতা নয় কিন্তু তাদের আয় রয়েছে, সেক্ষেত্রে উক্ত আয় স্বামী অবলিক স্ত্রী যিনি করদাতা তার রিটার্নে মোট আয় অন্তর্ভুক্ত করতে হবে। আয়কর কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। আয়কর, আয়কর অর্থ আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকার কর বা সারচার্জ। ঠিক আছে, আমরা কিভাবে আয়কর পরিগণনা করব? আচ্ছা, 2023-এর চেয়ে 2024 সালে একটু পরিবর্তন হয়েছে আয়কর পরিগণনা নিয়ম। প্রথমে মোট আয় নিরূপণ করতে হবে, এরপর মোট আয়ের উপর বিভিন্ন ধাপ অনুযায়ী কর দায় নিরূপণ করতে হবে। নিরূপিত গ্রস কর দায় হতে বিনিয়োগ রেয়াত বাদ দিয়ে প্রদায় কর দায় নির্ধারণ করতে হবে। নিম্নে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য কর হার উপস্থাপন করা হলো। যেমন প্রথম 3,50,000 টাকার পর্যন্ত মোট আয়ের উপরে কর হার 0, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, পরবর্তী 5 লাখ টাকার উপরে 20% এবং অবশিষ্ট মোট আয়ের উপরে 25%। ক মহিলা করদাতা বা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা 4 লাখ। তৃতীয় লিঙ্গ করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা করমুক্ত আয়ের 4,75,000। গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা করমুক্ত আয় সীমা 5 লক্ষ টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যর জন্য করমুক্ত আয় সীমা 50,000 টাকার অধিক হবে। প্রতিবন্ধী ব্যক্তি পিতা বা মাতা উভয়ই করদাতা হলে যে কোনো একজনের এই সুবিধা ভোগ করবে। তা আমরা জানলাম আয়কর পরিগণনার নিয়মটা। এখন জানবো কর রেয়াত। কর রেয়াত কি? কর রেয়াত মানেই কর হইতে অব্যাহত। আচ্ছা, কর রেয়াত হচ্ছে এক ধরনের কর অব্যাহত। কোনো করদাতা গ্রস কর দায়ের বিপরীতে আইন অনুযায়ী ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে কর রেয়াত। কর রেয়াত প্রাপ্তির পূর্ব শর্ত হচ্ছে করদাতার কর দায় থাকতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে করদাতার কোনো প্রকার কর দায় নেই, সেক্ষেত্রে করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্ত হবেন না।
যে ক্ষেত্রে করদাতার কর দায় অপেক্ষা করদাতার কর্তৃক দাবিকৃত আইনানুগ কর রেয়াতের পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে ন্যূনতম কর দায় পরিশোধ সাপেক্ষে রেয়াতের পরিমাণ সমন্বয় হবে। রিটার্নের নিম্ন বর্ণিত অংশে কর রেয়াতের দাবিপূর্বক প্রদায় কর নির্ধারণ করতে হবে। মোট কর পরিগণনার যোগ্য আয়ের উপর আরোপযোগ্য আয়কর। কর রেয়াত মাইনাস পূর্ববর্তী কর দায়। ন্যূনতম কর প্রদায় কর। নিট পরিসম্পদের জন্য প্রদায় সারচার্জ প্রযোজ্য ক্ষেত্রে, পরিবেশ সারচার্জ প্রযোজ্য ক্ষেত্রে, বিলম্ব সুদ, জরিমানা অথবা আয়কর আইনের অধীনে প্রদায় অন্যান্য অঙ্ক যদি থাকে। মোট প্রদায় কর 16, 17, 18 যোগ করলে মোট প্রদায় কর। এই হচ্ছে, এখন জানবো আমরা কর রেয়াতযোগ্য বিনিয়োগ সারণী। আমাদের এখানে কর রেয়াতযোগ্য বিনিয়োগগুলো কি? বাংলাদেশ পরিশোধিত জীবন বীমা পলিসির প্রিমিয়াম, ডিপোজিট, পেনশন, মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত চাঁদা অনুমোদনযোগ্য সীমার অতিরিক্ত নহে। সরকারি সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, যৌথ বিনিয়োগ স্কিম, ইউনিট সার্টিফিকেট, অনুমোদিত স্টক এক্সচেঞ্জ সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ, প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925, করদাতা তাহার নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের প্রদত্ত চাঁদা, অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা, কল্যাণ তহবিলে, গোষ্ঠী বীমা তহবিলের প্রদত্ত চাঁদা, জাগাত তহবিলে প্রদত্ত চাঁদা, অন্যান্য যদি থাকে। বিবরণ: মোট বিনিয়োগ ক্রমিক 1 হইতে 10 পর্যন্ত যোগফল কর রেয়াতের পরিমাণ। এরপরে জানবো আয়কর কীভাবে পরিশোধ করতে হবে। চালানের মাধ্যমে কর পরিশোধ করতে হবে। একজন করদাতা যে কর অঞ্চলের অধীনে সেই কর অঞ্চলের জন্য নির্ধারিত করে করদাতাকে চালানের মাধ্যমে কর পরিশোধ করতে হবে। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে করদাতাকে আইন অনুযায়ী উচ্চ কর পরিশোধ করতে হবে। কোনো কর বর্ষে করদাতা। এরপরে জানব কর প্রত্যর্পণ কি। কোনো কর বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত করের পরিমাণ তার প্রদায় কর অপেক্ষা অতিরিক্ত হলে করদাতা রাষ্ট্রের নিকট হতে উক্ত রূপ পরিশোধিত অতিরিক্ত কর ফেরত দাবি করতে পারেন। এরূপ পরিশোধিত অতিরিক্ত কর ফেরত দাবি কর প্রত্যর্পণ নামে অভিহিত। করদাতা কর্তৃক দাবিকৃত প্রত্যর্পণযোগ্য কর উপকর কমিশনার রিটার্ন প্রসেস পূর্বক চূড়ান্ত করবেন। চূড়ান্তভাবে প্রত্যর্পণযোগ্য কর করদাতার অনুকূলে ফেরত প্রদান করার আইনানুগ বাধ্যবাধকতা রয়েছে, অথবা করদাতার চাহিদা মোতাবেক পরবর্তী কর বর্ষে উদ্ভূত কর দায়ের সাথে সমন্বয় করার বিধান রয়েছে। অর্থাৎ এখানে বলছে যে কোনো কর বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত করের পরিমাণ যদি প্রদায় করের চেয়ে বেশি পরিশোধ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি কর উপকমিশনারের নিকট আবেদন করতে পারে ইহা ফেরতের জন্য। আর ইহা ফেরতের জন্য যে প্রসেস প্রক্রিয়া বা পাওয়ার যে বিধান, সেটাকেই কর প্রত্যর্পণ বলা হয়। আজকে আমরা এই পর্যন্তই জানলাম। এরপরে আমরা
অন্য বিষয়গুলো জানবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আয়কর আইনজীবী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের শুভকামনা, এবং তারা যেন ভালোভাবে সাফল্য অর্জন করতে পারে এই বলে আমি বিদায় নিচ্ছি। বিদায়ের আগে অনুরোধ করছি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।